হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানাত লেকচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসানাত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রিফ্লেক্স নিয়ে যে ধারাবাহিক লেকচারের কয়েকটি পর্বে, গত দুটি পর্বে আমি রিফ্লেক্সের তিনটি প্রপার্টিস নিয়ে আলোচনা করেছি: ইরেডিয়েশন, রিফ্লেক্স ডিলে এবং সামেশন। তো আজকের পর্বে আমি রিফ্লেক্সের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা প্রপার্টিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অক্লুশন, সাবলিমিনাল ফ্রিঞ্জ এবং আফটার ডিসচার্জ। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। প্রথমেই আমি অক্লুশন নিয়ে কথা বলবো। তো অক্লুশনে কি লেখা আছে আমরা সেটা প্রথমে একটু খেয়াল করি। So when a reflex action is produced by the simultaneous stimulation of two afferent nerves, the amount of tension in the muscle is less than the sum total tension set up in the same muscle by stimulating the two nerves separate. তো বিষয়টা আমার মনে হয় এই কথা থেকে আসলে খুব বেশি ক্লিয়ার হয় নাই যে আসলে কি বলতে চেয়েছে। তবে আরেকটু যদি আমি এক্সপ্লেইন করে বলি, যে দেখেন এখানে দুটো নার্ভ দেখানো হয়েছে, খেয়াল করে। একটা এ, এটা এফারেন্ট নিউরন, একটা বি এফারেন্ট নিউরন, এবং এ নিউরনের যে ডিসচার্জ এরিয়া এইখানে দেখেন, অর্থাৎ এ নিউরনকে যখন স্টিমুলেশন করবেন তাহলে সে কয়টা মোটর নিউরনকে অ্যাক্টিভেট করবেন? দেখেন 1 2 3 4 5। ওকে, কারণ এই তার ডিসচার্জ এরিয়াতেই 5টা। তাহলে এইখানে এ নিউরনকে যদি স্টিমুলেশন করা হয় তাহলে যে এই যে মোটর নিউরনটা যেই মাসেলে সাপ্লাই দিছে সেই মাসেলে যে টেনশন হবে সেটা ধরে নেই 5T। ওকে, আবার আমি যদি সেপারেটলি বি নিউরনকে সেপারেটলি স্টিমুলেট করি তাহলে দেখেন বি নিউরনের যে ডিসচার্জ এরিয়া সেখানে যদি আপনি নিউরন কাউন্ট, মোটর নিউরন কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে এটাকে স্টিমুলেশন করলে এই মোটর নার্ভ যে মাসেলে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, সেখানে টেনশনটা হচ্ছে 5T। টি দ্বারা এখানে টেনশন বোঝাইছে। অর্থাৎ আপনি যদি এফারেন্ট নিউরনকে সেপারেটলি স্টিমুলেশন করেন, হ্যাঁ, তাহলে আমরা একবার পাচ্ছি যে 5T প্লাস 5T, তাই না? ওকে, তাহলে যে টোটাল টেনশন কত পাবেন? 10T যোগ করলে। আচ্ছা, এবার খেয়াল করেন দুইটা নিউরনকে যদি এখন সিমুলটেনিয়াসলি একই সময়ে আমরা স্টিমুলেশন করি তাহলে দেখেন এখানে একটা জিনিস লক্ষণীয়, এই এ নিউরনের যে ডিসচার্জ এরিয়া এবং বি নিউরনের ডিসচার্জ এরিয়া দেখেন কিছু অংশ একটা আরেকটার সাথে ওভারল্যাপিং এরিয়া আছে এবং দুইটা মোটর নিউরন দুইজনের জন্যই কমন। অর্থাৎ এই দুইটা নিউরনকে যখন এ এবং বি নিউরনকে সিমুলটেনিয়াস স্টিমুলেশন করা হবে তখন আলটিমেটলি এই সবগুলো মোটর নিউরন অ্যাক্টিভেট হবে। তাহলে এখানে কয়টা মোটর নিউরন অ্যাক্টিভেট হবে? দেখেন যদি আমরা টোটালটা ক্যালকুলেশন করি 1 2 3 4 5 6 7 8, তাহলে এই মাসেলের টেনশন কত হবে? 8T। তাহলে দেখেন আমি যেটা বলতে চেয়েছিলাম যে সিমুলটেনিয়াস যদি একই সাথে স্টিমুলেশন করি তাহলে যে টেনশন এখানে দেখেন ক্যাপিটাল টি দ্বারা বোঝানো হয়েছে, এই টেনশনটা পাচ্ছি। দেখেন এরা 8টা মোটর নিউরনকে স্টিমুলেট হচ্ছে এবং সেজন্য মাসেলে যে টেনশন ডেভেলপ করতেছে সেটা 8T। কিন্তু আমরা যদি সেপারেটলি এই এ এবং বি নিউরনকে স্টিমুলেট করি তাহলে দেখেন এ নিউরনের জন্য 5T এবং বি 5T, তাহলে দুইটা যোগ করলে হবে 10। তাহলে দেখেন সেপারেট স্টিমুলেশন করলে যে টেনশন পাবো সিমুলটেনিয়াস স্টিমুলেশন করলে তার চেয়ে কম টেনশন পাবো। এই জন্য এখানে দেখানো হয়েছে যে ক্যাপিটাল টি ইজ ফর টেনশন ডেভেলপ ডিউ টু সিমুলটেনিয়াস স্টিমুলেশন, ইট ইজ লেস দেন দ্য টেনশন ডেভেলপ ইন দ্য সেম মাসেল ডিউ টু সেপারেট স্টিমুলেশন। সো T1 প্লাস T2 যোগ করলে বেশি হবে। হ্যাঁ, তাহলে এইটা কখন সম্ভব? এই অক্লুশনটা কখন পসিবল? দেখেন এখানে বলা হচ্ছে when the discharge zone of the neighboring afferent neuron overlaps. হ্যাঁ, so overlaps, so occlusion is a decrease in the number of target neuron activated. তাহলে এই যে অলরেডি আমি বলেছি যে এই যে দেখেন দুইটা এ এবং বি নিউরনের যে ডিসচার্জ এরিয়া কিছু ওভারল্যাপিং জোন আছে, এই কারণে দুইটা নিউরনকে যখন সেপারেটলি স্টিমুলেশন করছেন তখন
যে পরিমাণ মোটর নিউরন অ্যাক্টিভেট হচ্ছে তার চেয়ে যদি আমি সিমুলটেনিয়াস স্টিমুলেশন করি তাহলে টার্গেট নিউরনের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এখানে 8টা দেখেন 8টা মোটর নিউরন আছে, কিন্তু সেপারেটলি স্টিমুলেশন করলে 5 5 10টা হবে। তো ভেরি সিম্পল। তো এটাই আমি আবার এখানে আরো বুঝিয়ে চেষ্টা করেছি পরীক্ষার খাতায় যেন আপনারা সুন্দরভাবে এভাবে লিখতে পারেন যে অ্যাক্টিভেশন অফ দ্য প্রিসিনাপটিক নিউরন এ স্টিমুলেট এ সেট অফ 5 পোস্টসিনাপটিক নিউরন। একে স্টিমুলেশন করলে 5টা পোস্টসিনাপটিক নিউরন স্টিমুলেশন হবে, এবং এই বি নিউরনকে স্টিমুলেট করলে আরো 5টা পোস্টসিনাপটিক নিউরন স্টিমুলেট হচ্ছে। সো when এটা কখন হচ্ছে, আপনি এ এবং বি কে যদি সেপারেটলি স্টিমুলেশন করেন। ওকে, কিন্তু যেহেতু এই দুইটা নিউরন কিছু কমন এরিয়া আছে এ আর বি, এখানে যেহেতু কমন এরিয়া আছে এই জন্য এই দুইটা নিউরনকে যখন সিমুলটেনিয়াসলি স্টিমুলেশন করা হচ্ছে সেক্ষেত্রে কয়টা নিউরন অ্যাক্টিভেট হচ্ছে, এইবার কিন্তু দেখেন গুণে দেখেন 8টা পোস্ট সিনাপটিক নিউরন বা মোটর নিউরন অ্যাক্টিভেট হবে, তাহলে টেনশন কম হবে। ভেরি সিম্পল, ঠিক কিনা বলেন? সো এইবার আমরা দেখি অক্লুশনের শুরুতে যেটা বলা হয়েছে সেটা আমরা এইবার পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে when a reflex action is produced by the simultaneous stimulation of two afferent nerve, যদি আমরা দুইটা afferent nerve-কে simultaneously stimulation করি, the amount of tension in the muscle, যে টেনশনটা মাসেলে পাবো, that is the capital T, is less than the sum total tension set up in the same muscle by stimulating the two nerves separately. যদি আমি এই এ এবং বি নিউরনকে সেপারেটলি স্টিমুলেশন করি এবং তাদেরকে সামেশন করি, তাহলে যে টেনশনটা পাবো, যোগ করলে যে টেনশনটা পাবো সেই টেনশনটা বেশি হবে। তার মানে একসাথে সিমুলটেনিয়াস স্টিমুলেশন করলে টেনশন কম হচ্ছে ইন কম্পারিজন টু সেপারেট স্টিমুলেশন। ভেরি সিম্পল। আমার মনে হয় এখন এই অক্লুশনটা বুঝতে পেরেছেন, এবং অক্লুশন তখনই সম্ভব যখন এই যে দুইটা এফারেন্ট নিউরনের যে ডিসচার্জ জোন তারা যদি একে অপরের সাথে কিছু ওভারল্যাপ জোন থাকে। আমার কথাটা মনে হয় বোঝাতে পেরেছি। ওকে, এখন খেয়াল করেন নেক্সট প্রপার্টিজ খুবই গুরুত্বপূর্ণ, সাবলিমিনাল ফ্রিঞ্জ। সাবলিমিনাল ফ্রিঞ্জ হচ্ছে জাস্ট অপোজিট টু অক্লুশন। অক্লুশনে যেটা বলেছি তার উল্টা। অক্লুশনে কি বলেছি, সিমুলটেনিয়াস স্টিমুলেশন হলে যে টেনশন হবে that is less than the tension developed due to separate stimulation, কিন্তু সাবলিমিনাল ফ্রিঞ্জে বলা হচ্ছে সিমুলটেনিয়াস স্টিমুলেশন করলে যেই টেনশনটা পাবো that is greater than the tension developed due to separate stimulation. এখানে দেখেন ক্যাপিটাল T is greater than T1 plus T2. T1 এটা হচ্ছে সেপারেট স্টিমুলেশন, আর ক্যাপিটাল টিটা হচ্ছে সিমুলটেনিয়াস স্টিমুলেশনের কারণে যে টেনশন ডেভেলপ করছে। তো এটাই এখানে বলা হয়েছে দ্য টোটাল টেনশন ইন দ্য মাসল ডিউ টু সেপারেট স্টিমুলেশন অফ টু নার্ভ ইজ লেস দেন দ্য টেনশন অবটেইনড উইথ সিমুলটেনিয়াস স্টিমুলেশন। তার মানে এখানে সিমুলটেনিয়াস স্টিমুলেশন করলে মাসেলের টেনশনটা বেশি হবে। আমরা যদি আরেকটু বুঝাই বলার এক্সপ্লেইন করার চেষ্টা করি, খেয়াল করেন এখানে দেখেন দুইটা সেপারেট নার্ভ এ দেখানো হয়েছে, বি। তো এর যে ডিসচার্জ জোন, সেখানে দেখেন ডিসচার্জ জোনের ভিতরে এই 3টা মোটর নিউরন পড়ছে। এরপরে সেকেন্ড গ্রুপটা একটু দূরে, তারপরে আরেকটু দূরে, হ্যাঁ থার্ড গ্রুপ। আবার যদি বি নিউরনের ক্ষেত্রে দেখেন তার যে ডিসচার্জ জোন সেখানে মেইনলি 3টা মোটর নিউরন পড়ছে, কিন্তু সেকেন্ড গ্রুপটা দেখেন একটু দূরে। তাহলে দেখেন খেয়াল করেন আমরা যখন এ নিউরনটাকে সেপারেটলি স্টিমুলেশন করব তাহলে অ্যাডিকুয়েট স্টিমুলেশন পাবে কোনটা, যেটা এ নিউরনের ডিসচার্জ এরিয়ার ভিতরে আছে। সেই কয়টা নিউরন পড়ছে, 3টা। কিন্তু এই সেকেন্ড গ্রুপ অফ যে মোটর নিউরন এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু ডিসচার্জ এ নিউরনের ডিসচার্জ এরিয়া থেকে একটু দূরে। সো তারা যে স্টিমুলেশনটা কিন্তু একটু কম পাবে, এটাকে সাব মিনিমাল স্টিমুলেশন পাবে। তাহলে অ্যাডিকুয়েট স্টিমুলেশন পাবে কারা, এই ফার্স্ট গ্রুপ অফ মোটর নিউরন। তাহলে সেখানে কয়টা আছে, 3টা। তাহলে আমি ধরে নেই এ নিউরনকে যখন আপনি স্টিমুলেশন করা হবে তাহলে মাসেলে যে টেনশন ডেভেলপ করবে সেটা হচ্ছে 3T। ওকে, যেহেতু সেকেন্ড গ্রুপ সাব মিনিমালি স্টিমুলেশন হয়েছে তারা অ্যাডিকুয়েট এক্সাইটেড হতে পারবে না। ওকে, একইভাবে বি নিউরনকে যদি আপনি স্টিমুলেশন করেন তাহলে বি নিউরনের মেইন ডিসচার্জ এরিয়ার ভিতরে কয়টা মোটর নিউরনকে অ্যাক্টিভেট করছে, 3টা। তাহলে এইটা যে মাসেলে সাপ্লাই দিয়ে সেটার জন্য দেখেন 3T।
কারণ এই যে সেকেন্ড গ্রুপ অফ নিউরন তারা যে স্টিমুলেশনটা যখন পাবে তখন সেটা হবে সাবমিনিমাল স্টিমুলেশন এবং তারা সাবলিমিনাল এক্সাইটেশন হবে, যে কারণে তাদের কারণে টেনশনের কোনো বেশি টেনশন ডেভেলপ করবে না। তাহলে দেখেন দুইটা প্রিসিনাপটিক নিউরনকে আমরা যখন সেপারেটলি স্টিমুলেশন করলাম তাহলে এর স্টিমুলেশনকে কারণে কতটুকু টেনশন পাইলাম 3t, বি কে আলাদা করে স্টিমুলেশন 3t। তাহলে এই দুইটাকে যদি আমি সামেশন করি তাহলে কত হবে 60। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করব দুইটা প্রিসিনাপটিক নিউরনকে আমি যদি এখন সিমুলটেনিয়াসলি এট দ্য সেম টাইম স্টিমুলেশন করি তাহলে দেখেন এ নিউরনের কারণে এ প্রধান এরিয়াতে তো এই তিনটা স্টিমুলেশন হবেই এবং বির কারণে এই তিনটা স্টিমুলেশন হচ্ছে, প্লাস এই মাঝখানের যে গ্রুপ অফ নিউরন এখন দেখেন তারা দুই পাশ থেকেই সাবমিনিমাল স্টিমুলেশন পাচ্ছে। দুই পাশ থেকে যখন সাবমিনিমাল স্টিমুলেশন পাচ্ছে তখন সামেশনের সূত্র অনুযায়ী তারাও কিন্তু অ্যাডিকুয়েটলি তখন এক্সাইটেড হয়ে যাবে। ওকে, দুইটা সামেশন হয়ে, সো যার কারণে এই মাঝখানের এই দুই সেট নিউরনও তখন অ্যাক্টিভেট হচ্ছে। তাহলে দেখেন এ এবং বি নিউরনকে সিমুলটেনিয়াস স্টিমুলেশন করলে টোটাল কয়টা মোটর নিউরন স্টিমুলেশন হবে? দেখেন 3টা, 6টা, 9টা আর 3টা 12টা। হ্যাঁ, তাহলে আপনি যদি একই সাথে স্টিমুলেশন দেন তাহলে টেনশন কত পাচ্ছেন? 12t, and that is greater than the separate tension developed due to separate stimulation. তাহলে 12টি অবশ্যই 6টির চেয়ে বেশি, সেটাই এখানে বলা হয়েছে। দেখেন যে each apparent neuron on entering the spinal cord যখন ঢুকলো তখন তারা দুইটা গ্রুপ অফ নিউরনকে স্টিমুলেট করছে। একটা গ্রুপ স্টিমুলেট হচ্ছে অ্যাডিকুয়েটলি যদি আপনি সেপারেটলি করেন, আর একটা গ্রুপ সাবমিনিমালি স্টিমুলেশন হচ্ছে যেহেতু তারা ডিসচার্জ জোন থেকে একটু দূরে। একইভাবে বি নিউরনের ক্ষেত্রে একটা গ্রুপ অ্যাডিকুয়েটলি স্টিমুলেশন হচ্ছে, সেকেন্ড গ্রুপটা সাবমিনিমাল স্টিমুলেটেড হচ্ছে। যে কারণে আপনি যদি সেপারেটলি স্টিমুলেশন করেন তাহলে 3t পাবেন, এর জন্য 3t টেনশন এবং বির জন্য 3t। কিন্তু দুইটা নিউরনকে যখন আপনি সিমুলটেনিয়াস স্টিমুলেশন করলেন তখন কিন্তু দেখেন এই ডিসচার্জ জোনের ভিতরে এই 6টা তো স্টিমুলেশন মানে এক্সাইটেড হবেই, প্লাস দুই পাশ থেকে সাবমিনিমাল স্টিমুলেশনের কারণে এটা সামেশন হয়ে মাঝখানের এই নিউরনগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে টোটাল আলটিমেটলি এই 12টা নিউরন অ্যাক্টিভেট হওয়ার কারণে মাসেলের টেনশনও হবে 12t। সেটাই বলছে when both A and B are simultaneously stimulated, the action potential also develop in the second group of neuron and therefore response obtained is greater and it is due to a special summation. আমরা সামেশনে পড়ছিলাম কি সিমুলটেনিয়াস স্টিমুলেশন করলে যে সামেশন হয় সেটা হচ্ছে স্পেশাল। তাহলে আমার মনে হয় বোঝাতে পেরেছি যে সাবলিমিনাল ফ্রিঞ্জটা কিভাবে হচ্ছে। সাবলিমিনাল ফ্রিঞ্জে কোনো ওভারল্যাপিং জোন থাকবে না। এখন আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিস নিয়ে আলোচনা করে আজকের শেষ করব, সেটা হচ্ছে আফটার ডিসচার্জ। তাহলে আফটার ডিসচার্জটা কি? যখন দেখা যাচ্ছে যে আপনি যখন স্টিমুলেশন উইথড্র করে নিলাম, অনেক সময় দেখা যাচ্ছে স্টিমুলেশন উইথড্র করে নেওয়ার পরেও মোটর নিউরনের রিপিটেড ফায়ারিং হচ্ছে। হ্যাঁ, স্টিমুলেশন আপনি উইথড্র করে নিচ্ছেন বাট স্টিল there will be firing, there will be response, production of response due to repeated firing of the motor neuron. এইটাই বলা হচ্ছে আফটার ডিসচার্জ। আফটার ডিসচার্জ এই কথা এখানে বলা হয়েছে repeated firing of motor neuron after the stimulus is withdrawn is called after discharge. Simple definition. এখন জিনিসটা বোঝার জন্য কেন হচ্ছে, আপনি স্টিমুলেশন উইথড্র করার পরেও কেন রেসপন্স কিছুক্ষণ পারসিস্ট করছে বা মোটর নিউরন গুলো রিপিটেড ফায়ারিং করছে। এক কথায় যদি বলি উত্তরটা আপনারা এইভাবে দিতে পারেন, ডিউ টু প্রেজেন্স অফ রিভারবেরেটিং সার্কিট হ্যাঁ ইন দা ইন্টারনিউরন পাথওয়ে ইন দা স্পাইনাল কর্ড। যদি না বোঝা যায় সেজন্য ছবিটা খেয়াল করি। এখানে দেখেন এখানে একটা অ্যাফারেন্ট নিউরন আপনি স্টিমুলেশন দিলেন, দেওয়ার পরে যেটা হয় এই অ্যাফারেন্ট নিউরনটা আলটিমেটলি দেখেন বেশ কিছু ইন্টারনিউরনের মাধ্যমে সিনাপসের মাধ্যমে আলটিমেটলি তারা মোটর নিউরনের সাথে সিনাপস করে। তাহলে দেখেন এই মোটর নিউরনের সাথে সিনাপসের আগে কিন্তু বেশ কিছু ইন্টারনিউরনাল পাথওয়ে হয়ে আসছে। তো যেটা হয় এই যে ইন্টারনিউরন গুলি আছে মাঝখানে, এই ইন্টারনিউরন গুলোর সাথে আবার একটা দেখেন এই যে রিভারবেরেটিং সার্কিট, মানে এটা
স্টিমুলেশনটা রিসার্কেলিং হচ্ছে, রিসাইক্লিং। আপনারা বলতে পারেন রিসাইক্লিং, যেমন এই যে আয়োডিন রিসাইক্লিং হয় না, বা ইউরিয়া রিসাইক্লিং হয় না, যে কারণে দেখেন আয়োডিন কিন্তু সাডেন খাওয়া স্টপ করে দিলেই সাথে সাথে কিন্তু ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে না, এটার জন্য 2-3 মাস সময় পরে গিয়ে ডেফিসিয়েন্সি করে। এই কারণে দেখেন আপনি যখন একটা স্টিমুলেশন দিলেন, এই স্টিমুলেশন দিয়ে স্টিমুলেশন 8 দিন, এরপরে উইথড্র করলেন, করার পরে দেখা যাচ্ছে এই যে রিভারবেরেটিং সার্কিটের কারণে মোটর নিউরনটা দেখেন রিপিটেড ফায়ারিং হচ্ছে। প্রথমে একটা স্টিমুলেশন ফায়ার করলোই, তারপরে আবার এই দেখেন রিভারবেরেটিং বা এই সাইক্লিং এর কারণে কিন্তু এই স্টিমুলেশনটা রিসাইক্লিং হচ্ছে, যে কারণে এই মোটর নিউরনটা রিপিটেড ফায়ার করছে, যে কারণে কিন্তু রেসপন্সটা কিছুটা প্রলঙ্গেশন হচ্ছে, তাই না? ইট রেজাল্টস ইন প্রলঙ্গেশন অফ দ্য রেসপন্স। অর্থাৎ আপনি স্টিমুলেশন উইথড্র করে নেওয়ার পরেও এটা কিছুক্ষণ প্রলং টাইম রেসপন্স করছে। তাহলে উত্তরটা কি, কেন হচ্ছে এরকম? ডিউ টু প্রেজেন্স অফ রিভারবেরেটিং সার্কিট। এই যে the branches of the interneuron projects onto other interneuron that project back to the same interneuron. এটাই হচ্ছে রিভারবেরেটিং সার্কিট। সো সবাইকে অনেক ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্তই। আর পরবর্তী রিফ্লেক্সের আরেকটা লেকচারে যে রিফ্লেক্সের বাকি যে ইম্পর্টেন্ট প্রপার্টিজ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা শেষ করে দেব। এখনো পর্যন্ত আমরা যে প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করছি, আমি আবারও বলছি, আমরা শুরুতে ইরেডিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আমরা রিফ্লেক্স ডিলে নিয়ে আলোচনা করেছি, আমরা রিফ্লেক্স সামেশন নিয়ে আলোচনা করেছি, এবং আজকে আমরা অক্লুশন, সাবলিমিনাল ফ্রিঞ্জ এবং আফটার ডিসচার্জ, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রপার্টিজ নিয়ে আলোচনা করছিলাম। বাকি যে আলোচনাগুলো নেক্সট লেকচারে আলোচনা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে, এবং বন্ধুদের সাথে এবং আপনাদের যারা মেডিকেলের পরিচিত ফ্রেন্ড আছে বা বিভিন্ন একাডেমিক গ্রুপে আপনারা কিন্তু আমার চ্যানেলটা শেয়ার করে আমাকে সাপোর্ট করতে পারেন, এতে আমার আরেকটু আগ্রহ বাড়বে। সো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।